আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আসাদুল্লাহ টিভি ডট বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এমবিবিএস ফোর্থ ইয়ার শেষ পর্যায়ে। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে প্রাইভেট মেডিকেলের ভর্তি বিষয় আমি এ টু জেড আলোচনা করব। তো তোমরা হয়তো অনেকে ভাবতে পারতেছো এতদিন পরে চ্যানেলে আসলাম, এতদিন দীর্ঘ প্রায় 14টা দিন কোথায় ছিলাম, 2 সপ্তাহ। তো আসলে একটা সমস্যা হয়েছিল, তো সেগুলির জন্য আসলে আমি চ্যানেলে আসতে পারিনি। তো এটার কারণে, এটা নিয়ে কথা বলার কারণে একটা লেকচার দিয়েছিলাম দীর্ঘ প্রায় 16 মিনিটের, ওই লেকচারটার কারণে মানে সমস্যা হয়েছে, ইউটিউব থেকে স্ট্রাইকে এসেছে, এমনকি ঝামেলা হয়েছে। তার বিদায় কোনো 14 দিন কোনো ভিডিও আপলোড দিতে পারিনি চ্যানেলে। এই ভিডিওটা আজকে 28 মার্চ, এই ভিডিওটা আপলোড করা হবে ইনশাল্লাহ 3 এপ্রিলে সন্ধ্যার সময় অথবা 4 এপ্রিলে ইনশাল্লাহ। হ্যাঁ, তো যাই হোক, অনেক ঘটনা, তো অনেক আঘাত পেয়েছি, কষ্ট পেয়েছি, শারীরিকভাবে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছিলাম এই ঘটনার পরে। আর আমার ফেসবুক পেজটা অলরেডি সাসপেন্ড করে দিয়েছে, ইউটিউব চ্যানেলটাও কিন্তু হুমকির মধ্যে আছে, আর একটা স্ট্রাইক আসলে মানে বাতিল হয়ে যাবে, আল্লাহ না করুক। তো সবাই দোয়া করবা। হ্যাঁ, তো আজকে যে বিষয় নিয়ে আমি এ টু জেড ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে আজকে দেখবা। হ্যাঁ, অলরেডি কিন্তু আমার মেডিকেল বন্ধ হয়ে গেছে 23 মার্চ তারিখে, সবাই চলে গেছে হোস্টেল থেকে, আমি একা হোস্টেলে রয়ে গেছি। তো আমিও বাসায় চলে যাবো আগামীকাল ইনশাল্লাহ। তো তোমাদের জন্য এখন চ্যানেলটা থাকলে প্রচুর কন্টেন্ট দিতাম, আমি প্রচুর ভিডিও তৈরি করতাম। তারপর বাসায় গিয়ে কি করবো, আসলে মা নাই, মা দুনিয়া থেকে চলে গেছে, একা একা বাসায় গেলে আরো কষ্ট লাগে। তোমরা জানো আমার মা ক্যান্সার আক্রান্ত হয়ে 5 ডিসেম্বর 2023 সালে ইন্তেকাল করেছে। তো যাই হোক, তো আল্লাহ তাআলা মাকে জানাতে হচ্ছে মাকাম দান করুক। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, আমি তো খতমে তারাবি পড়ি, কালকে তোমরা জানো যে খতমে তারাবি কালকে শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। তো সেটার জন্য মূলত এখানে থেকেছি, তাছাড়া বাড়িতে আমার ওইভাবে যেতে মন চায় না, ভালো লাগে না, মা নাই। তো যাই হোক, আল্লাহ তাআলা কবুল করুক সকলকে। এটা এই ভিডিওটা 3 এপ্রিল অথবা 4 এপ্রিল দেখতে পারবা। তো প্রাইভেট মেডিকেলে তোমরা জানো যে প্রথম যে প্রশ্ন হচ্ছে 27 মার্চ ফাইনাল লিস্ট কিন্তু প্রাইভেট মেডিকেলে প্রকাশ করছে। ইয়েস, তাহলে এই 27 মার্চ যে প্রকাশ করছে এটা কাদের রুল প্রকাশ করছে? অনেক ইউটিউবার ভুলভাল তথ্য দিচ্ছে, তোমরা ভুলভাল বুঝতেছো। এটা তো তৃতীয় মাইগ্রেশনের লিস্ট না রে বাবা, এটা হচ্ছে যারা প্রথম নিশ্চয়ন করছে, দ্বিতীয় নিশ্চয়ন করছে, তাদের লিস্টটা ফাইনাল লিস্ট প্রকাশ করছে। আচ্ছা, আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেই। 17 মার্চ কিন্তু তোমাদেরকে SMS দিয়েছে, সেখানে কে কোন মেডিকেলে চান্স পেয়েছো, সেখানে আমরা দেখেছি যে 40,000 পর্যন্ত চান্স পেয়েছো। যারা 40,000 সিরিয়াল ছিল ওরা কোনো না কোনো মেডিকেলে চান্স পেয়েছো। তারপরে তোমাদেরকে নিশ্চয়ন করার জন্য সময় দিয়েছিল মানে 19 তারিখ পর্যন্ত, 19 মার্চ পর্যন্ত নিশ্চয়নের সময় দিয়েছিল। অনেকে নিশ্চয়ন করেনি, অনেকে করছে, যে করছে। আচ্ছা, যারা যারা নিশ্চয়ন করছে তারা পরবর্তীতে কি হয়েছে, অটো মাইগ্রেশনের জন্য নির্ধারিত হয়েছে। আমি কিন্তু পূর্বে ভিডিওতে বলছিলাম অটো মাইগ্রেশন হতে পারে অথবা না হতে পারে, তবে অটো মাইগ্রেশন হয়েছে। তারপরে 22 মার্চ হয়েছে একটা দ্বিতীয় লিস্ট দেওয়ার কথা, দ্বিতীয় নিশ্চয়ন যেটাকে নাম দেওয়া হয়েছিল, এটা 22 তারিখে দেয়নি। টেকনিক্যাল সমস্যা ছিল, অথবা বুয়েটের কোনো একটা ঝামেলা ছিল, অথবা স্বাস্থ্য দপ্তরের কোনো একটা সমস্যা ছিল বিধায় 22 তারিখে SMS-টা আসেনি। SMS-টা এসেছে 23 মার্চ। তোমরা যাদের অটো মাইগ্রেশন হয়েছে ওদেরও ফোনে SMS এসেছে যে তোমরা অটো মাইগ্রেশন হয়েছে, এই মেডিকেল থেকে ওই মেডিকেলে হয়েছে, ওই মেডিকেলে তোমার ভর্তি হতে হবে। হ্যাঁ, অটো মাইগ্রেশন যে হয়েছে তোমাকে নিশ্চয়ন করতে হবে 100 টাকা দিয়ে, না নিশ্চয়ন করতে হবে না, নোটিশে লেখা আছে, ওইগুলো আমি পূর্ব ভিডিওতে দেখে দিয়েছি। তারপরে আবার দেখলাম যে 23 মার্চে এখানে আবার ওয়েটিং এ লিস্টও দিয়ে দিয়েছে। তার মানে 40,000 পর্যন্ত চান্স পেয়েছিল, এখন দেখলাম যে আমরা 48,000 পর্যন্ত চান্স পেয়েছে, 48,800-600 পর্যন্ত চান্স পেয়েছে আমরা দেখেছি। তখন ওদেরকে বিভিন্ন মেডিকেলে মানে বন্টন করে দিয়েছে। ওরা হচ্ছে দ্বিতীয় নিশ্চয়ন করবে 100 টাকা দিয়ে। বুঝতে পারছো কথা ক্লিয়ার? এখন বিষয়টা হচ্ছে যে ওয়েটিং থেকে কিভাবে ঢুকালো। প্রথম নিশ্চয়ন করেনি 827 জন, এই 827 জন নিশ্চয়ন করার না কারণে ওয়েটিং থেকে 827 জনকে ঢুকিয়েছে। তো এই 827 জনের সিরিয়ালটা যেতে যেতে 40,000 থেকে আমরা দেখছি যে 48,000 পর্যন্ত গিয়েছে। সুতরাং ওরা হয়েছে দ্বিতীয় নিশ্চয়ন করবে। যাদের অটো মাইগ্রেশন হয়েছে অথবা হয়নি তোমরা নিশ্চয়ন করতে হবে না, যাদের ওয়েটিং থেকে চান্স পেয়েছো ওরা নিশ্চয়ন করবে। কথা ক্লিয়ার? আচ্ছা, 23 তারিখ পর্যন্ত গেল, 25 মার্চ পর্যন্ত নিশ্চয়নের সময় দিয়েছিল। আচ্ছা, অনেকেরই মেসেজ করে কিন্তু মানে অটোমেশন হোক অথবা না হোক তোমাদেরকে মেসেজে কিন্তু আগের মতো কিন্তু এটা আসবে না, অথবা আসেনি, নট ফাউন্ড দেখাইছে। তো যাও, এখন বিষয় হচ্ছে যে 27 মার্চ কি ঘটনা ঘটছে। 27 মার্চ কি তৃতীয় ওয়েটিং লিস্ট দিচ্ছে? আরে বাবা না, 27 মার্চ হচ্ছে যারা প্রথম নিশ্চয়ন করছে, দ্বিতীয় নিশ্চয়ন করছে, ওদের সমন্বিত লিস্টটা প্রকাশ করছে যে কে কে কোন মেডিকেল ফাইনালি চান্স পেয়েছে, অথবা যারা যারা নিশ্চয়ন করছে ওই মেডিকেলগুলিতে তোমার ফাইনাল লিস্ট প্রকাশ করছে। এখন কি বিষয়টা ক্লিয়ার হচ্ছে? আমার স্ক্রিনে তোমরা দেখতে পারতেছো বাংলাদেশের
এখানে নীতি বিজ্ঞপ্তিতে ভর্তি বিজ্ঞপ্তি এমনকি সবগুলি মেডিকেলের তোমাদের রুল নাম্বারটা এমবিবিএস এর রুল নাম্বারটা কার কোন মেডিকেলে চান্স হয়েছে, কথা ক্লিয়ার। আচ্ছা 27 তারিখে কিন্তু তোমার ওয়েটিং থেকে নাম ঢুকায়নি, বুঝছো, এটা তো বুঝতে হবে। আচ্ছা আরেকটা প্রশ্ন, 27 তারিখে যে লিস্টটা প্রকাশ করছে সেখানে কি অটো মাইগ্রেশন হয়েছে? ইয়েস হয়েছে, কিন্তু একটা মেসেজে কারোই আসেনি। এখন দেখা যাচ্ছে যে কারো কারো যে মেডিকেলে তোমার অটো মাইগ্রেশন হয়েছিল অথবা তোমার ওয়েটিং থেকে নাম এসেছিল, কিন্তু 27 তারিখে দেখবা যে তোমার ওই মেডিকেলে গিয়ে দেখবা যে তোমার রোল পাচ্ছ না, অনেকেরই পাচ্ছ না। কারণ কি, অটো মাইগ্রেশন হয়ে তোমার অন্য কোনো মেডিকেলে এসেছে, অথবা উপরের সারির মেডিকেল অথবা নিচের সারির মেডিকেল। উপরের সারির মেডিকেলগুলিতে মূলত হয়, এটা হচ্ছে অটো মাইগ্রেশন হয়েছে। আমি এরকম প্রায় পিডিএফ গেটে কয়েকজনের রুল যে মেডিকেলে ওর এসেছিল অটো মাইগ্রেশন হয়ে, অথবা যে মেডিকেলে ওর ওয়েটিং থেকে এসেছিল কিন্তু ওই মেডিকেলে ওর রুলই নাই। কারণ ঘটনাটা কি, তখন আমি সবগুলি রুল চেক দিয়ে দেখলাম যে অন্য মেডিকেলে এসেছে, তার মানে ওর অটো মাইগ্রেশন হয়ে গেছে। অনেকের, সবার না, কিছু সংখ্যকের। এটা হচ্ছে মূল বিষয়। মোস্ট ইম্পর্টেন্ট 2 নম্বর প্রশ্নটা, ভর্তির সময় কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত? আমরা জানি যে বিজ্ঞপ্তিতে ছিল ভর্তির সময়টা ছিল 3 এপ্রিল থেকে নিয়ে 12 এপ্রিল, কিন্তু এখন এটা পরিবর্তন করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তিতে এখানে লেখা আছে যে 10 থেকে 20 এপ্রিল হচ্ছে তোমার এই ভর্তি কার্যক্রমটা কলেজ চলাকালীন সময় তোমার ভর্তি নিয়ে নিবে। আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারছো বিষয়টা? এই 10 থেকে নিয়ে 20 এপ্রিলে এটা পরিবর্তন করা হয়েছে টাইমটা। স্বাস্থ্য দপ্তরে কিন্তু বিজ্ঞপ্তিতে বলা আছে, নোটিশে, এই যে 27 তারিখে যে লিস্টটা দিয়েছে এখানে কিন্তু লেখা আছে। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে 10 এপ্রিল থেকে নিয়ে 20 এপ্রিলে তোমার ভর্তি হতে হবে, বুঝতে পারছো? যেহেতু কিসের জন্য পরিবর্তন করলো, ওই যে ঈদের ছুটি তো 5-6 তারিখ পর্যন্ত মনে হয় ঈদের ছুটি, 6 তারিখ নাকি 7 তারিখ পর্যন্ত। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে ভর্তি কিভাবে হবা। আচ্ছা এখানে একটা তোমাদের সুবিধা হয়েছে, 10 থেকে নিয়ে 20 এপ্রিলে ভর্তিটা নিয়ে নিয়েছে। এখানে কি একটা সুবিধা আছে তোমাদেরকে দেখাই। কৃষি গুচ্ছ ভার্সিটির অ্যাডমিশন হচ্ছে 12 এপ্রিল। অনেকে চিন্তিত ছিল যে ভাই 12 এপ্রিল হচ্ছে আমার মেডিকেলে ভর্তির শেষ দিন, কিন্তু আমার 12 এপ্রিল আবার কৃষির পরীক্ষা, কিন্তু আমার যদি কৃষিতে চান্স হয়ে যায়, আমি কৃষিতে পড়তে চাই, মেডিকেলে এত টাকা দেওয়া সম্ভব না, কিন্তু ভর্তির আবার লাস্ট ডেট, এখন কি করি ভাই? এখানে এটা নিয়ে একটা ভিডিও তৈরি করলাম না, কিন্তু এখন এটা সমাধান হয়ে গেছে। আল্লাহ যা করে সব ভালোর জন্য করে। ভর্তিরা 10 থেকে নিয়ে 20 এপ্রিলে হয়ে গেছে। তখন তুমি কৃষি পরীক্ষা নিশ্চিন্তে দিতে পারবা, তোমার চান্স হলেও তুমি সিদ্ধান্ত নিতে পারবা মেডিকেলে যাব নাকি কৃষিতে যাব। বুঝতে পারছো? কৃষি নিয়ে আমি অনেক আগে ভিডিও তৈরি করছি, ভালো কৃষি ক্যারিয়ার ভালো, ডাক্তার এমবিবিএস সাথে তুলনা হয় না। তো তোমরা এখন ক্লিয়ার হয়ে গেছে, তোমাদের আর দ্বিধাদ্বন্দ্ব নাই, বুঝতে পারছো? কৃষি পরীক্ষা দিয়ে আসো, চান্সের রেজাল্টও দিয়ে দিবে কয়েকদিনের মধ্যে, জানতে পারবা। চান্স না হলে মেডিকেলে ভর্তি হয়ে যায়, এটা তোমাদের জন্য ভালো হয়েছে। এখন বিষয় হচ্ছে যে ভর্তির সময় কিভাবে ভর্তি হবে। এখানে লেখা আছে প্রাথমিকভাবে ভর্তির সময় তোমার 1 লক্ষ টাকা দিয়ে ভর্তি হতে হবে। 1 লক্ষ টাকা দিয়ে ভর্তি হবা। ঐচ্ছিক মাইগ্রেশন একটা সময় দিবে, অনলাইন ঐচ্ছিক মাইগ্রেশনের সময় দিবে। ওই ঐচ্ছিক মাইগ্রেশন শেষে তুমি ফুল টাকা কলেজকে প্রোভাইড করবো, অথবা কলেজ যখন চাইবে, ফুল টাকা বলতে 60% টাকা। ভর্তি ফি 19,46,000 টাকা, ইন্টার্নি ফি 1,80,000 টাকা, এই মোট 21,24,000 টাকাকে তুমি, এটা এককালীন ভর্তি ফি ইন্টার্নি সহ, এটাকে 60% করলে টাকা আসে 12,74,000 টাকা। 60% টাকা তোমার এই টাকাটা একসাথে দিতে হবে। ঐচ্ছিক মাইগ্রেশন যদি তোমার না হয় তখন ওই কলেজে থাকতে হবে, ওই কলেজে তুমি বাকি টাকা দিয়ে ভর্তি কমপ্লিট করবা। এর আগে 1 লক্ষ টাকা দিয়ে ভর্তি হতে পারবা। যারা ঐচ্ছিক মাইগ্রেশন করতে চাও 1 লক্ষ টাকা দিবা, বলবা যে আমি ঐচ্ছিক মাইগ্রেশন করবা। ঐচ্ছিক মাইগ্রেশন নিয়ে আমি পরে ভিডিও তৈরি করবো। আচ্ছা 3 নম্বর যে প্রশ্নটা, ঐচ্ছিক মাইগ্রেশন কিভাবে করবো। ঐচ্ছিক মাইগ্রেশন করতে পারবা তুমি এখন যে মেডিকেলে আসছে, চাইলে উপরের মেডিকেলে, নিচের মেডিকেলে, যে কোনো মেডিকেলে যেতে পারবা। ঐচ্ছিক মাইগ্রেশনে আবেদন করতে হবে, অনলাইনে আবেদন করতে হবে। এটা কিভাবে এবার করা হবে, এটা যেহেতু এবার লেখা আছে অনলাইন ঐচ্ছিক মাইগ্রেশন, সুতরাং আমি ভাবতেছি এবার সম্ভবত যেভাবে মেডিকেল অ্যাডমিশনে আবেদন করেছে ঠিক সেভাবে ঐচ্ছিক মাইগ্রেশনে আবেদন করার সুযোগ করে দিতে পারে, যেহেতু এখানে অনলাইনে ঐচ্ছিক মাইগ্রেশন লেখা আছে। আগে কিভাবে নিয়ম ছিল, আগে নিয়ম ছিল কলেজে ভর্তি হওয়ার পরে তোমার কলেজের অধ্যক্ষ বরাবর নোটিশ লিখতে হবে, অ্যাপ্লিকেশন লিখে এটাতে সাইন স্বাক্ষর করার, তারপরে কলেজে জমা দিতে হবে যে আমি ঐচ্ছিক মাইগ্রেশন করতে চাই। ওইখানে 1 থেকে 4টা মেডিকেলের মতো তোমার নাম দেওয়া যেত, তখন ওনারা এটা কম্পিউটারে সাবমিট করে এটা স্বাস্থ্য দপ্তরে পাঠিয়ে দিত। স্বাস্থ্য দপ্তরে এটা দেখতো, যে মেডিকেলে সিট ফাঁকা থাকতো তখন ওনাদেরকে ঐচ্ছিক মাইগ্রেশনের সিট খালি থাকলে ওই সবে দিয়ে দিত। তখন মোবাইলে মেসেজ আসতো তোমার ঐচ্ছিক মাইগ্রেশন হয়েছে, তুমি এখন ওই মেডিকেলে গিয়ে ভর্তি হতে পারবা। এটা ছিল আগের বছর নিয়ম ছিল, কিন্তু এবছর এটাও থাকতে পারে, অথবা এবছর যেহেতু লেখা আছে নোটিশে যে অনলাইন ঐচ্ছিক মাইগ্রেশন, এটা করলে সবচেয়ে বেস্ট হয়, সবচেয়ে ভালো হয়, অনলাইন এটা সবচেয়ে বেটার হয়, আমি এটা সাপোর্ট করি।
কেননা ঐচ্ছিক মাইগ্রেশনে অনেক কলেজ কিন্তু কি সাবমিট দিতে চায় না, নোটিশ জমা দিতে চায় না, যেসব শেষরা জাউরা মেডিকেল ওইগুলো কিন্তু এটা করতে চায় না। তখন ঐচ্ছিক মাইগ্রেশনের মানে না হওয়ার পরে তখন বলে যে ঐচ্ছিক মাইগ্রেশন তোমার হয়নি, আমরা আবেদন করেছি হয়নি, ওরা মিথ্যা কথা বলে, এটা সাবমিট দিতে চায় না। সুতরাং স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আমার অনুরোধ, এটা অনলাইন মাইগ্রেশনের সিস্টেম করে দেন। ঐচ্ছিক মাইগ্রেশনের সরকারি মেডিকেলের যেভাবে অনলাইনে আবেদন করতে পারে ঠিক সেভাবে এখানে পোর্টালে কিন্তু নন গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যাডমিশন ঐচ্ছিক মাইগ্রেশনের অপশনটা চালু করে দেন, সেখানে যেন অনলাইনের মাধ্যমে ঐচ্ছিক মাইগ্রেশন আবেদন করতে পারে, এমনকি সব ওর চয়েস মতো যতটা ইচ্ছা এতটা মেডিকেলের জন্য চয়েস দিতে পারে, এটা সবচেয়ে বেটার হয়। আপনার ইন্দ্রগণ কলেজের কর্তৃপক্ষ দিলে ওরা দুর্নীতি করবে, জমা দিবে না, সাবমিট করবে না, ভুংভাং করবে, তেরেং বেরেং করবে, এই হচ্ছে মূল বিষয়। আচ্ছা, ঐচ্ছিক মাইগ্রেশন যদি তোমার না হয় তখন ওই মেডিকেল থাকতে হবে, বাকি টাকা পরিশোধ করতে হবে। ঐচ্ছিক মাইগ্রেশন হলে 1 লক্ষ টাকা ফেরত দিয়ে দিবে, এই 1 লক্ষ টাকার সাথে তোমার কাগজপত্র ফেরত দিয়ে দিবে। এখানে আরেকটা প্রশ্ন, ঐচ্ছিক মাইগ্রেশনের আগে ধরো তুমি ওই মেডিকেলে ভর্তি হয়ে গেছো 1 লক্ষ টাকা দিয়ে অথবা যত টাকা অথবা বাকি টাকা দিয়ে, তুমি চাইলে কি ভর্তিটা ক্যান্সেল করতে পারবা? ইয়েস, ভর্তি ক্যান্সেল করতে পারবা। ঐচ্ছিক মাইগ্রেশনের আগ পর্যন্ত তুমি ভর্তি ক্যান্সেল করতে পারবা, নোটিশে লেখা আছে টাকা পয়সা সবকিছু ফেরত দিতে বাধ্য। কিন্তু বাবা, ঐচ্ছিক মাইগ্রেশনের পরে কিন্তু তুমি ভর্তি ক্যান্সেল করতে পারবা না, পারবা কিন্তু টাকা পয়সা কিন্তু ফেরত দিবে না, কলেজ কর্তৃপক্ষ যা বলে তাই মানতে হবে। 4 নম্বর যে প্রশ্ন, ভর্তির সময় কি কি কাগজপত্র জমা দিতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ভর্তির সময় তোমার কি কি জমা দিতে হবে শুনে রাখো। এই পয়েন্টটাকে আমি 7টা ভাগে ভাগ করছি। এক, তোমার এমবিবিএস পরীক্ষা দিছো না, সেটা একটা অ্যাডমিট কার্ড আছে না, প্রবেশপত্র, এটা জমা দিতে হবে 1 নাম্বার, মনে রাখো। 2 নাম্বার, এমবিবিএস পরীক্ষা দিছো না, সেটা একটা রেজাল্ট কপি আছে না, ওই রেজাল্ট কপিটা তুমি ফটোকপিটা জমা দিতে হবে, 2টা গেল। 3 নাম্বার কি জমা দিবা? 3 নাম্বার হচ্ছে এইচএসসি এর মূল রেজিস্ট্রেশন আছে না, ইন্টারের এইচএসসির ওই রেজিস্ট্রেশনটা জমা দিতে হবে। 4 নাম্বার কি জমা দিতে হবে? 4 নাম্বার হলো তোমার এইচএসসি আর এইচএসসি তোমার ট্রান্সক্রিপ্ট আছে না, নাম্বারপত্র একদম মূল কপি, ওইটা জমা দিতে হবে। 5 নাম্বার কি লাগবে? 5 নাম্বার হচ্ছে এসিসি আর এসিসি পাশের মূল সনদপত্র আছে না, প্রশংসাপত্র, ওইটা জমা দিতে হবে। তারপরে 6 নাম্বার কি লাগবে? 6 নাম্বার হচ্ছে 4 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে, ভর্তির সময় লাগবে। তারপরে 7 নাম্বার কি লাগবে? 7 নাম্বার হচ্ছে নাগরিকত্বের সনদপত্র অথবা তোমার জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড, যে কোনো একটা তোমার জমা দিতে পারো। নাগরিকত্ব জিনিসটা কি? ইউনিয়ন পরিষদে যাবা, বলবা চেয়ারম্যানের নাগরিকত্ব একটা, তোমার জন্য যে নাগরিক ওই ইউনিয়নের, এটা একটা নাগরিক সনদপত্র, অথবা এটা না চাইলে দরকার নাই, এনআইডি কার্ড জমা দিতে পারবো, অথবা তোমার এই জন্ম নিবন্ধন কার্ড জমা দিতে পারবো। এই 7টা বিষয় মনে রাখবা। ইয়াস, এটা গেল ভর্তিতে কি কি কাগজপত্র লাগবে। আচ্ছা, নোটিশে লেখা আছে ভর্তির সময় কলেজ কর্তৃপক্ষ স্বাস্থ্য পরীক্ষা ওনাদের নিয়ে নিবে, স্বাস্থ্য পরীক্ষা করে দেখবে ও জটিল কোনো রোগ টোগ আছে কিনা, অসুস্থ কিনা, দুর্বল কিনা, এটা কোনো সময় না, যারা আছে সবাই তো সুস্থ। তবে কিছু মেডিকেল আছে এটা নিয়ে একটু বাড়াবাড়ি করে, কি করে জানো? ওই মেডিকেলে যাওয়ার পরে তোমাকে এক গাদা পরীক্ষা দিবে, এই করবে, বুংবাং করবে, প্রচুর টাকা নিয়ে নিবে, 500-200 টাকা নিয়ে নেয়। বন্ড, বাটপার, প্রতারক, এগুলি ব্যবসায়ী, মোট কথা। আগে এসব ছিল না, স্বাস্থ্য মাস্ত কিশোর পরীক্ষা। এরপরও যাদের একটু জটিল রোগ টুক থাকে ওইগুলি একটু অবজারভেশন করে অথবা ট্রিটমেন্ট করে সুস্থ হয়, কিন্তু এটা আমার কোনো ইফেক্ট পড়ে না। তো যেসব মেডিকেলগুলি বাড়াবাড়ি করে পরীক্ষা করে প্রচুর টাকা নিয়ে নেয়, স্বাস্থ্য পরীক্ষার নাম নিয়ে ওটা এই জিনিসটাকে, এই কথাটাকে শুধুকে কাজে লাগিয়া 500-200 টাকা পরীক্ষা দিয়ে তখন ভর্তি দিনে নিয়ে আনে, এগুলি বাটপার, বন্ড, প্রতারক, ডাকারগুলি এসব পরে, বুঝছো? এটা যেটা বাস্তব। কিন্তু স্বাস্থ্য মাস্ত পরীক্ষা এসব দেখবে না, যেসব সাবেক নর্মাল মেডিকেল দেখবে, তুমি সাবেকভাবে দেখলে তো বুঝে যাবে একজন ব্যক্তি সুস্থ না অসুস্থ, যার পরে তো এমনি বুঝতে পারবে। এরা আমরে জটিল রোগগুলোতে এই অবস্থা করণ হয়ে যাবে। তো যাক, ওইটা ব্যাপার না। তো মেডিকেল কর্তৃপক্ষ যা যা বলে গভর্নিং বডি যা মনে করে তাই। তারপরে সে ভর্তির সময় কি কি কাগজপত্র জমা দেবে বললেন। 5 নাম্বার ওয়েটিং লিস্ট কবে দিতে পারে, কত হাজার পর্যন্ত যেতে পারে। বাবাজিরা, ভর্তি কার্যক্রম চলবে 10 এপ্রিল নিয়ে 20 এপ্রিল। 20 এপ্রিলের পরে ঐচ্ছিক মাইগ্রেশন একটা কার্যক্রম চলবে, ওইখানে একটু সময় চলে যাবে, ধরো 1 সপ্তাহের মতো, কতটা সিট ফাঁকা আছে ওরা ঐচ্ছিক মাইগ্রেশন করবে। তারপরে ওয়েটিং লিস্ট দিবে, 1টা 2টা 3টা ওয়েটিং লিস্ট দিতে পারে অথবা দিবে, শিওর থাকো, টেনশনের কারণ নাই। 48,000 পর্যন্ত গেছে, মোটামুটি 58,000 60,000 পর্যন্ত যাবে, শিওর থাকো, আমি বলে দিলাম। এমনকি তোমরা চান্স পাওয়ার পরও সিট আরো ফাঁকা থাকবে। এবং কি শুধু তাই না, দ্বিতীয় সার্কুলারও দিবে। ওয়েটিং লিস্ট দেওয়ার পরও যারা মেধা গোটা হয়নি, যারা আবেদন করেনি, যাদের আবেদন বাতিল হয়ে গেছে, পরবর্তীতে দ্বিতীয় সার্কুলার দিবে। দ্বিতীয় সার্কুলার পরে ভর্তির পরে সিট ফাঁকা থাকবে। এবার কথা কাজের সাথে মিলিয়ে দেখো, এই যে হাজার হাজার জনের নাম দিয়েছে, এখান থেকে প্রায় 1000 জন অটোমেটিক্যালি ভর্তি হবে না, এমনি ভর্তি হবে না 1000 জন। দেখো মনের মতো মেডিকেল পাইছেন অথবা বুং বাং ট্যাং ব্যাং অথবা অনেকে ফার্স্ট টাইম আর ভর্তি হবে না, বুঝছো? বছর সিট ফাঁকা থাকবে। এবার প্রতিযোগিতা খুবই কম,
যদিও কিস্তি সুবিধা দিয়েছে কিন্তু এবার ভর্তি ওইভাবে করেনি, বুঝছো, অনেক কম নগণ্য পরিমাণ ভর্তি করছে, আবেদন করছে। প্রথম নিশ্চয়ই করেনি 827 জন, বুঝতে পারতেছো না? তো মোটামুটি সবাই চান্স পাবে, শিওর থাকো ইনশাল্লাহ, টেনশনের কারণ নাই। দ্বিতীয় সার্কুলার কবে দিতে পারে? হ্যাঁ, দ্বিতীয় সার্কুলার অথবা ওয়েটিং লিস্টটা মে মাসের শুরুতে দিতে পারে, বুঝতে পারছো? তারপরে হচ্ছে ক্লাস কবে শুরু হবে? ক্লাস মে মাসের মাঝামাঝি সময়ে অথবা জুন মাসে শুরু হতে পারে অথবা মে মাসে শুরু হতে পারে, বুঝতে পারছো? গতবার জুন মাসে শুরু হয়েছিল। এবার প্রাইভেট মেডিকেলের ভর্তি কার্যক্রম অলরেডি, সরকারি ভর্তি কার্যক্রম শেষ, আর 2টা ওয়েটিং লিস্ট আছে, তৃতীয় আর চতুর্থ মাইগ্রেশনের ওয়েটিং লিস্টটা দেওয়ার পরে ভর্তি কার্যক্রম শুরু হয়ে যাবে। তো ধরে রাখো আমার মতে মে মাসের 20 তারিখে হতে পারে অথবা জুন মাসের 1 তারিখে অথবা মে মাসের 15 তারিখে, তখন একটা নোটিশও দিবে, বুঝছো? সমস্যা নাই ওগুলি নিয়ে। তারপর 8 নম্বর যে প্রশ্নটা, ফরেনার বিদেশি কতজন এসেছে? প্রায় আমি অলরেডি লিস্ট দিয়ে দিয়েছে, প্রায় 1000 জনের মতো। ইন্ডিয়া, নেপাল, ভারত থেকে প্রায় অলরেডি 6টা লিস্টের মাধ্যমে দেখলাম 1000 জন হয়ে গেছে, 1000 জন এসে পড়েছে। আর ফরেনার সিট আছে 2800, তার মানে 1000 জন এসেছে। তার মানে ফরেনার সিট প্রচুর খালি হবে এবার, প্রায় তোমার 2000-এর কাছাকাছির মতো খালি হবে, খালি থাকবে। ওইগুলিতে তখন দেশিদের ভর্তি নিবে, বুঝছো? না টাকা বেশি নেবে না, যার ছিল ওইটাই নিবে। ভর্তি না হলে কি হবে? ভর্তি না হলে কিচ্ছু হবে না, কোনো হবে না। তুমি চাইলে সেকেন্ড টাইম দিতে পারো, অন্য ভার্সিটি ভর্তি হবে, তোমার নামে এসেছে, ভর্তি হবে না, এটা তোমার ইচ্ছা। তুমি হলে হতে পারো, না হতে পারো, কোনো নয়, কিন্তু নির্দিষ্ট সময়ে ভর্তি হতে হবে। তারপরে 10 নম্বর, ঐচ্ছিক মাইগ্রেশনে কমে ও কিস্তিতে ভর্তি হতে চাই। ইয়েস, অনেকের সমস্যা আছে, একসাথে 60% যে 13,12,74,000 টাকা, এই টাকাটা দেওয়া সম্ভব না, কিন্তু কলেজ পাস করে এটা ছাড়া কিন্তু ভর্তি নিবে না। কিন্তু তোমাকে এখন আমি হেল্প করতে পারি এই মুহূর্তে, আমার পরিচিত কিছু মেডিকেল আছে, চাইলে ওইগুলিতে তুমি কম টাকায় ভর্তি হতে পারো। অথবা তুমি চাইলে যে 60% যে টাকাটা আছে না, 12,74,000 টাকা, এটা দেওয়া তোমার সামর্থ্য নাই, তুমি চাচ্ছ এটার অর্ধেক অথবা 6 লক্ষ টাকা অথবা 5 লক্ষ টাকা অথবা 7 লক্ষ টাকা 8 লক্ষ টাকা দেওয়ার তোমার সামর্থ্য আছে, কিন্তু তোমার যে মেডিকেল আছে ওই মেডিকেল মানতেছে না, তুমি ঠিক আছে ওই মেডিকেলে তুমি ঐচ্ছিক মাইগ্রেশন করে আমার যেসব পরিচিত মেডিকেলগুলো আছে এগুলি এসে ভর্তি হয়ে যাও, এটা তোমার জন্য ভালো। আমি তো তোমার হেল্পের জন্য বললাম, বুঝছো না? এই সুযোগটা আছে। মেডিকেল তো যাওয়ার আগে কিন্তু 21 লক্ষ টাকা না নিলে ভর্তি নিত না, আর এখন 60% করছে, আরো তো ওরা খেপা থাকবে, বুঝছো না? সরকার যদি নিয়ম করছে বাধ্য, তখন এই টাকা ছাড়াও কিন্তু ভর্তি নিতে চাইবে না। তখন তুমি চাইলে, হ্যাঁ ওরা 12,74,000 কমে ভর্তি নিচ্ছে না, তুমি ঠিক আছে আমি অন্য মেডিকেলে তোমাকে ঐচ্ছিক মাইগ্রেশন করে আসো, তুমি অর্ধেক টাকা দাও, 6 লক্ষ টাকা দাও, বাকিটা আস্তে আস্তে ধীরে ধীরে দাও, অথবা আমি তোমাকে কিস্তি সুবিধা 5 বছর করে দিলাম, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা না, চাইলে হ্যাঁ যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপের নাম্বার আছে, কথা বলো, মন চাইলে আসো, এটা তোমার ইচ্ছা, তোমার উপকার। যদি তোমার সমস্যা হয়, আর্থিক টাকা থাকতেই পারে অনেকের, এত টাকা একসাথে দেওয়া সম্ভব না হতে পারে, ভর্তির সময় 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ 6 লক্ষ টাকা অনেকে জমাইতে পারে কষ্ট করে, কিন্তু মেডিকেল তো মানে না, ঠিক আছে? ওই মেডিকেল মানার দরকার নাই, ওদেরকে লাথি দিয়ে চলে আসো, ঐচ্ছিক মাইগ্রেশন করে বাপ দেখে বুক ফুলিয়ে চলে আসো, ঐচ্ছিক মাইগ্রেশনের সুযোগ আছে, হাতে অপশন আছে, এই সুযোগটা আমি করে দিব, সমস্যা নাই। পরিচিত আমার কিছু মেডিকেল আছে, ওইগুলোতে করে দিব, কোনো সমস্যা নাই। এই ছিল, আমি আলোচনা করেছি ইনশাল্লাহ ডিটেলস ভাবে। আমি জানি তোমরা অনেক টেনশনে ছিলা, আমার ভিডিও পাচ্ছিল না, আমি নিজে অসুস্থ হয়ে গেছি, এই চ্যানেলের কারণে, পেজের কারণে অসুস্থ হয়ে গেছি, মানসিকভাবে শারীরিকভাবে অনেক খারাপ লাগেছে, নাহলে অজস্র পরিমাণ কন্টেন্ট দিতাম। একমাত্র তোমরা আমার মুখের কথাকে বিশ্বাস করো, আমি যা বলি কাটা কিন্তু ঘটনা তাই ঘটেছে। তো বিষয় হচ্ছে এরকম ভিডিওগুলি তৈরি করে নিচ্ছি এখন ইনশাল্লাহ, বাসা গিয়ে তারপরে ঈদের পরে আপলোড দিব, যখন চ্যানেল ঠিক হবে 3 অথবা 4 এপ্রিলে। তো অন্যরা এত সুন্দরভাবে তোমরাও বললো যে বুঝাইতে পারে না ভাই, আপনার বিষয়গুলি আমরা বুঝতে পারি, আপনি সুন্দরভাবে বিষয়গুলি এক্সপ্লেন করতে পারেন, বুঝাইতে পারেন, নিজে নিজে প্রশ্নগুলি তৈরি করে উত্তর দেন, আমরা এগুলি আমাদেরই উত্তর হয়ে যায়, আমাদেরই প্রশ্ন হয়ে যায়, আমাদেরই উত্তর হয়ে যায়। আর আন্তরিকভাবে দুঃখিত, আমি এই দেশটা সম্পর্কে কথা বলার কারণে আমি সমস্যা হয়ে গিয়েছে। তো আর একটা কথা বলেছিলাম, স্ট্যাক খেয়েছি, 2 নাম্বার স্ট্যাক খেয়ে গিয়েছি আমি 3 মাসের ব্যবধানে, দীর্ঘ 7 বছর কোনো স্ট্যাক কিনি, এই প্রথম স্ট্যাক খেলাম। আরেকটা স্টেক খেলে চ্যানেলটা বাতিল করে দিবে, সাসপেন্ড করে দিবে। তোমরা দোয়া করো আল্লাহ তাআলার কাছে যেন এই চ্যানেলটা সমস্যা না হয়, আমাদের হাজার হাজার মানুষের উপকার হচ্ছে, ডাক্তাররা সুযোগ পাচ্ছে। এই যে আমাকে হাজার হাজার না হলো প্রায় 2000 স্টুডেন্ট অলরেডি, 2000 স্টুডেন্ট অভিভাবক অলরেডি আমার সাথে ফোন দিয়েছে, নক দিয়েছে। এই যে 2000 স্টুডেন্ট এই সেশনে ভর্তি হবে কত, প্রায় 4-5 হাজার, ওরা কিন্তু এখন স্টুডেন্ট, একসময় কিন্তু ওরা ডাক্তার হবে। এই যে আপনারা আমাকে কল দিয়েছেন, আপনার অভিভাবক, আপনারা কিন্তু একজন ডাক্তারের বাবা, ডাক্তারের মা, সেটা আমাকে আমার হেল্প নিয়েছেন, সাহায্য নিয়েছেন, বিষয়টা আমার জন্য বড় ধরনের প্রাপ্তি। একসময় আপনার ছেলে ডাক্তার হবে। এই যে তোমরা এখন আমাকে কল দিয়েছো, নক দিয়েছো, আমি এত পরিমাণে হেল্প করেছি তোমাদেরকে, না মানে এত পরিমাণ কেউ করবে না বাংলাদেশে, এরকম কেউ করে না, আমি দেখছি আরও ইউটিউবার আছে কেউ করবে না, আমি করেছি। একসময় তোমরা ডাক্তার হবে, বুঝতে পারছো? এই যে আমার একটা পাওয়া, প্রাপ্তি, গর্ববোধ করে বলতে পারবো। এই যে আমি কি অন্যান্য, হ্যাঁ অন্যান্য কনসালটেন্সি ফিও ধরে,
যারা বিভিন্ন বড় বড় কনসালটেন্সি ওরা কী করে, একটা পরামর্শ নিতে চাই বা টাকা নিবে তোমার কাছে 500 টাকা 1000 টাকা পরামর্শ দিবে, টাকা নিবে, বুঝতে পারছো? এই যে আমি ঘন্টার ঘন্টা তোমাদেরকে এই রোজা রাখা কত ঘন্টার ঘন্টা কথা বলেছি, ভিডিও তৈরি করেছি, তারপর যে ফোনে কথা বলেছি, কিসের জন্য? আমার কোনো এখানে ফায়দা আছে, লাভ আছে? কোনো লাভ নাই। আল্লাহ তাআলা প্রতিদান দিবে। তোমাদের অনেক উপকার হয়েছে, তোমরা নিজের এই ভাষ্যমতে তোমাদের অনেক হেল্প হয়েছে, অনেক টেনশন প্যারেশনে ডিপ্রেশন থেকে তোমাদেরকে আমার কথার দ্বারা অনেকে তোমরা মানসিক শান্তি পাও, টেনশন মুক্ত হতে পাও, তোমাকে জিনিসগুলি ক্লিয়ার কাট বুঝতে পারো। তো এই ছিল। হ্যাঁ, আর হ্যাঁ, অটো মাইগ্রেশন আর হবে না, ঐচ্ছিক মাইগ্রেশনের অপশনটা আছে। ওয়েটিং থেকে যাদের আসবে ওদের পরে মনে হয় না মাইগ্রেশনের সুযোগ থাকে, ওরা মনে হয় ঐচ্ছিক মাইগ্রেশন করতে পারে না, যেটা আসে ওটাতে ভর্তি হতে হবে। তো মোটামুটি আলোচনা করার চেষ্টা করেছে, যদিও ভিডিওটা বড় হয়েছে, যারা ধৈর্য ধরে দেখেছো ওরাই জানতে পেরেছো, শিখতে পেরেছো। এই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে অগ্রিম ঈদ মুবারক। আজকে অলরেডি আজকে 28 মার্চ, 28 মার্চ আজকে। তো অগ্রিম ঈদ মুবারক। যদি ভিডিওটা পরে আপলোড দেওয়া হবে ঈদের পরে 3 অথবা 4 এপ্রিল ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।